নমস্কার, বিজন ক্লাস নিউজে আপনাদের সকলকে স্বাগত। দেশ জুড়ে যেমন সিএ হচ্ছে, ঠিক এই সিএ নিয়ে দেখা যাচ্ছে যে বাকি যে বিরোধী দল তারা বারংবার সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে। কিন্তু এই সিএ কারা আবেদন করতে পারবে বা কি ফল হতে পারে, এই বিস্তারিত জানবো। এই আমাদের সঙ্গে আছে এই মুহূর্তে বিজেপি নেতা গোপাল গায়েন। দাদা, বিজন ক্লাস নিউজে আপনাকে স্বাগত বলছি। দাদা, দেখা যাচ্ছে যে দেশ জুড়ে সিএ হচ্ছে, কিন্তু এই সিএ নিয়ে বিরোধীরা বারংবার সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে। যদি একটু বিস্তারিত বলতে, কারা আবেদন করতে পারে, এর ফল কি হতে পারে, কি কি প্রয়োজনীয়তা আছে বিষয়? প্রথমে সিএ সম্পর্কে একটু বলে দিই। তার আগে আর একটা বিষয় বলা উচিত, সেটা হচ্ছে ভারতবর্ষের সিটিজেনশিপ অ্যাক্ট 1955 নাগরিকত্ব আইন 1955। সেই আইনের আওতায় যারা পড়ে তারা তো ভারতবর্ষের নাগরিক অবশ্যই, এবং 1951 সালে নাগরিকত্বের যে একটা তালিকা তৈরি হয়েছিল সেই হিসাবে যারা ফ্যামিলিতে পড়েন এবং নাগরিকত্ব আইনের ক্রাইটেরিয়ায় পড়েন তারা তো ভারতবর্ষের নাগরিক। কিন্তু আমরা জানি যে দেশভাগের বলি হয়ে আমাদের যে দেশটা দ্বিখণ্ডিত হয়েছিল, পাকিস্তান আলাদা রাষ্ট্র হয়েছিল, পরবর্তীতে 1971 সালে পাকিস্তান ভেঙে বাংলাদেশ। এই দুটি দেশ এবং তার সাথে সাথে আমাদের সঙ্গে বর্ডার শেয়ার করে আফগানিস্তান, যেখানকার সংস্কৃতি আমাদের সঙ্গে মিলিত একটা সময় বহু আগে তারা আমাদের থেকে ভাগ হয়ে গেছে। তো এই তিনটি দেশের লোক, যারা এই তিনটি দেশের সংখ্যালঘু, তারা বিভিন্ন সময় ধর্মীয় অত্যাচারিত হয়ে ভারতবর্ষে এসে আশ্রয় গ্রহণ করেছে, এবং যারা আশ্রয় গ্রহণ করেছে তাদেরকে ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার 2015 সালে একটি গেজেট নোটিফিকেশন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে, এবং সেই গেজেট নোটিফিকেশনের পরিপ্রেক্ষিতে 2019 সালে পার্লামেন্টে একটা আইন আনে। সেই আইনটা পাস হয়ে যাওয়ার পরে রাষ্ট্রপতি সাইন করে, এবং 2024 সালে সেই আইনের আওতায় কিভাবে আবেদন করবে এবং কিভাবে সিটিজেনশিপ পাবে, কিভাবে সার্টিফিকেট পাবে, তার একটি রুলস বেরোয়। তো এই হলো পুরো বিষয়টা সিএ। তো সিএ তে কারা আবেদন করবে? দেশভাগের বলি হয়ে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিরা ভারতবর্ষে প্রবেশ করেছে, কিন্তু যারা 1987 সালের আগে ভারতবর্ষে জন্ম হয়েছে তারা ভারতবর্ষের নাগরিক জন্মসূত্রে। তার কারণ 1987 সাল পর্যন্ত ভারতবর্ষের নিয়ম ছিল যে জন্ম নিলেই সে ভারতবর্ষের নাগরিক। 1986 সালে সেই আইনটা একটু সংশোধিত হওয়ার পরে সেটা নিয়ম হয় যে মা অথবা বাবা যে কোনো একজনকে ভারতের নাগরিক হতে হবে যদি তাকে জন্মসূত্রে ভারতের নাগরিক হতে হয়। তাই 1987 থেকে 2004 পর্যন্ত এই নিয়মটা চলে, এবং 2003 সালে আরেকটি নাগরিকত্ব সংশোধনী আইন আসে, যে আইনে বলা হয় যে মা বা বাবা একজন ভারতের নাগরিক হলে শুধুমাত্র হবে না, মা বা বাবা একজন থেকে ভারতের নাগরিক হতে হবে, অপরজন যেন অবৈধ অনুপ্রবেশকারী না হয়। অর্থাৎ 2004 পরে যাদের ভারতবর্ষে জন্ম তাদের দুজনকেই, মা এবং বাবা দুজনকেই ভারতের নাগরিক হওয়া আবশ্যক। তো যদি বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে কোনো ব্যক্তিরা এসে থাকে, আসার পরে যদি তার কোনো সন্তান সন্ততির জন্ম যদি 1987 আগে হয়ে থাকে, এই সন্তান নাগরিক হয়ে যাবে, কিন্তু সেই ব্যক্তিগুলো কিন্তু এখনো অফিসিয়ালি ভারতবর্ষের নাগরিক নয়। হয়তো তার সন্তান নাগরিক হয়ে গেছে, সেই মা বাবা নয়, এবং 87 পরে যদি সেই সন্তানের জন্ম হয়ে থাকে তাহলে কিন্তু সেই সন্তান অনেক সময় নাগরিক নয়। তো এইরকম সিচুয়েশনে দাঁড়িয়ে যে ব্যক্তিগুলো 2014 31 ডিসেম্বরের আগে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ভারতবর্ষে এসছেন, এবং তারা হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, খ্রিস্টান এই কয়েকটি ধর্মীয় সংখ্যালঘু, যারা পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশে ধর্মীয়ভাবে সংখ্যালঘু, তারা যারা এসছেন তাদেরকে ভারত সরকার নাগরিকত্ব দেওয়ার জন্য একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে এবং তার রুলস বের করেছে। এখন এই সিএ তে আবেদন করতে হলে যে ব্যক্তিগুলো ভারতবর্ষের জন্ম নয় তারা তো জন্মসূত্রে কোনোভাবেই ভারতের নাগরিক হতে পারবে না, তাই তাদেরকে সিএ তে আবেদন করতে হবে, এবং সেই আবেদন যে করতে হবে তার জন্য 6টি কাগজ ভারত সরকার বলেছে। 3টি হলো তার ভিতরে কোর্টের হলফনামা, নোটারি এফিডেভিট আমরা বলতে পারি, নোটারি, ম্যাজিস্ট্রেট, যে কোনো এফিডেভিট হলেই হবে। 3টে এফিডেভিটের সাথে সাথে আর যে 3টি কাগজ লাগবে, সেই 3টি কাগজ হলো, একটি হলো লোকালি রেপুটেড একটি রিলিজিয়াস ইনস্টিটিউশন
ইনস্টিটিউশন অর্থাৎ কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের একটি সার্টিফিকেট যে এই ব্যক্তিটি হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, খ্রিস্টান এই সম্প্রদায় থেকে তিনি বিলং করেন বা এই সম্প্রদায়ের ব্যক্তি তিনি, তো সেখান থেকে একটা সার্টিফিকেট তাকে নিতে হবে। 2014 31শে ডিসেম্বরের আগের একটা কাগজ, এবং তার সাথে সাথে সে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে এসে তার একটি প্রমাণ হিসেবে সেখানকার একটি কাগজ। সে যে নেপাল, ভুটান বা মায়ানমার থেকে আসেনি সেটা একবার চেক করে নেবে সরকার। এই 6টি কাগজ যদি জমা করে তাহলে সে আবেদন করতে পারবে। আবেদন করার পর তার হিয়ারিং হবে ডিস্ট্রিক্ট অফিসে। হিয়ারিং হওয়ার পর তাকে কেন্দ্র সরকারের পক্ষ থেকে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করবে। যে ব্যক্তিগুলো কোনো কাগজ জমা দিতে পারবে না তারা শুধুমাত্র কোর্টের হলফনামা দিয়েও এই মুহূর্তে আবেদন করতে পারবে। তার কারণ এই আইনে 10D 10-4 ধারা অনুসারে বলে দিয়েছে যদি কোনো ব্যক্তির কাছে এখন কোনো কাগজপত্র অ্যাভেলেবেল না থাকে তাহলে সে কোনো কাগজ ছাড়াও আবেদন করতে পারে। পরবর্তীতে সে ডিস্ট্রিক্ট লেভেল কমিটির কাছে গিয়ে সে কাগজ শো করাতে পারে। মূলত যেটা দেখা যাচ্ছে যে আপনি যেটা বলছেন সেখানে দেখা যাচ্ছে শাসক দল বলুন, তৃণমূল বলুন, বাকি রাজনৈতিক দল আছে বিরোধী, তারা তো ভয় দেখাচ্ছে না। ভয়ের কোনো কারণ নেই। যথাযথ যদি প্রমাণ থাকে সেক্ষেত্রে হবে, আর যদি নাও থাকে সেক্ষেত্রে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের যে কাগজ বললেন সেই কাগজটা থাকলেও সেখানে মুভ করা যাবে। একদম, যদি সে কাগজ পরবর্তীতেও জমা করে সেক্ষেত্রেও হবে। কোর্টের হলফনামা দিয়েও এখন জমা দেওয়া যাবে। আর যদি কারোর কাছে কাগজ থাকে তাহলে সে কাগজ দিয়েই জমা দেবে। এটা শুধুমাত্র বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু হিন্দুদের জন্য, উদ্বাস্তু হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, খ্রিস্টানদের জন্য। আমি বাকি সম্প্রদায়গুলো বলছি না, তার কারণ মেজর যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা হলো দেশটা হলো বাংলাদেশ, বাকি দুটো দেশের নাম আমি বলছি না। এবং কমিউনিটির ভেতরে যদি আমি বলি তাহলে হিন্দু সম্প্রদায়ের লোক সবথেকে বেশি, তাই আমি বাংলাদেশের হিন্দু কথাটা উচ্চারণ করছি। বাংলাদেশের যে সমস্ত হিন্দুরা পশ্চিমবঙ্গে এসেছেন এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এসেছেন, এসে বসবাস করছেন, তারা নাগরিকত্ব পাবে। তার জন্য এই আইনটা তৈরি করা। তাদের নাগরিকত্ব কোনো প্রমাণ করা বা নাগরিকত্ব কেড়ে নেওয়া বা কোনো কেড়ে নেওয়ার জন্য এই আইন নয়। আমরা বারবার শুনেছি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহ মহাশয়ের মুখ থেকে যে সিএ নাগরিকত্ব দেওয়ার আইন, সিএ নাগরিকত্ব নেওয়ার আইন নয়। শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাড়ায় পাড়ায় ভুল বোঝাচ্ছে, উদ্বাস্তুদেরও ভুল বোঝাচ্ছে। উদ্বাস্তুদের ভুল বোঝাচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে, এনআরসি, এসআইআর থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে। কিন্তু এই ভুল বোঝালেও আমি তৃণমূল কংগ্রেসের কিছু ব্যক্তিদেরকে প্রশ্ন করতে চাই যে বনগাঁ, রানাঘাট, কৃষ্ণনগর এবং উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি এই সমস্ত জেলাতে যেখানে উদ্বাস্তু সংখ্যা বেশি, সেখানকার ছেলেমেয়েরা যখন কোনো সরকারি চাকরি পাচ্ছে বা কোনো পাসপোর্টের ভেরিফিকেশনে যাচ্ছে তখন সে যখন নিজেকে সিটিজেন প্রুভ করতে পারছে না, তখন তার কাজটা আটকে থাকছে, পুলিশ ভেরিফিকেশন হচ্ছে না, পুলিশ ক্লিয়ারেন্স হচ্ছে না, তখন তৃণমূল কংগ্রেস তার পাশে কিভাবে দাঁড়াচ্ছে? তার পাশে কি আদৌ দাঁড়াতে পারবে? যদি কোনো ব্যক্তি আজকে নাগরিকত্ব না নিয়ে থাকে তাহলে তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি সেটা থ্রেট নয়? তাই ভারতবর্ষের সরকার এটার একটা পার্মানেন্ট সলিউশন এনেছে। সেই পার্মানেন্ট সলিউশনের মাধ্যমে এই সমস্যার সমাধান হবে বলে আমরা মনে করি। একদমই তাই। সেটা দেখতে পেলাম যে এই মুহূর্তে কার্যত পরিষ্কার করে দিলেন যে সিএটা বর্তমানে দাঁড়িয়ে নাগরিকত্ব আইন অর্থাৎ কতটা গুরুত্বপূর্ণ বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কতটা গুরুত্বপূর্ণ হয়ে রয়েছে। বাকি যে রাজনৈতিক দল তারা যেভাবে বোঝাতে সাধারণ মানুষকে প্রায় কার্যত ধূলিসাৎ করে দিলেন বলে বলা যেতে পারে এই মুহূর্তে। ক্যামেরা হিমাদি ব্যানার্জির সঙ্গে সায়ন চক্রবর্তীর রিপোর্ট, ডিভেন প্লাস নিউজ।